বাট দেন নিজের ক্যারিয়ারে এসে চুজ করেছি যে আমি একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট হব। ফলে আমি যে কাজটা করি তার সাথে আমার ল এবং জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টের খুবই নিবিড় সম্পর্ক। একটু যদি দুটো বিষয়কে আলাদা করে দেখেন, বর্তমানে যে বাস্তবতায় আমরা দেশ পরিচালনা করছি, আমরা একটা কথা বলি জিও পলিটিক্স। জিওগ্রাফি শুনতে যতটা মনে হয় একটা নির্বিবাদী বিষয়, আসলে জিও পলিটিক্সে জিওগ্রাফি আর অত নির্বিবাদী থাকে না, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এনভায়রনমেন্টও শুনলে মনে হয় খুবই রোমান্টিক একটা এজেন্ডা, কিন্তু আসলে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে গেলে আপনাকে সত্যিকার অর্থেই স্রোতের বিপরীতে হাঁটতে হবে। আমাকে এখনো কিন্তু শুনতে হয় দেশে আর উন্নয়নের দরকার নাই, শুধু পরিবেশ থাকলেই হবে। এই কথা আমাকে এখনো এখন যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকেও কিন্তু শুনতে হয়। তাকে জাতি হিসাবে আমরা সবচেয়ে শব্দের দেশে বসবাস করি, সবচেয়ে বেশি বায়ু দূষণের দেশে বসবাস করি, আমাদের নদীগুলো ভয়ঙ্কর রকমের দূষিত, যদিও আমরা নদীমাতৃক দেশ, আমাদের খাদ্য ভেজালে ভরা। আমরা যদি সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে কেবল মেট্রো রেল হলো কিনা, দ্রুতগামী ট্রেন হলো কিনা, কয়টা ফ্লাইওভার হলো, সেগুলোর চিন্তা করি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাব তা হচ্ছে কয়টা ফ্লাইওভার আছে সেই হিসাব, মেট্রো রেলে কয়টা রুট আছে সেই হিসাব, কতগুলো বড় 8 লেনের রাস্তা আছে সেই হিসাব। আর ওরা আমাদেরকে তখন প্রশ্ন করবে যে আমাদের ঢাকার রাস্তায় মাস্ক পরে চলতে হয় কেন, আমরা শব্দে ঘুমাতে পারি না কেন, আমরা সবসময় এত উত্তেজিত থাকি কেন। এত আওয়াজের মধ্যে তো মানুষের শান্তভাবে ভদ্রভাবে বসে চিন্তা করার সুযোগ হওয়ার কথা না। আপনারা আমি ভিন্ন বিভাগে পড়লেও যেটা বললাম, আপনাদের সাথে আমার বিল্ডিং এর কারণে একটা আত্মীয়তা আছে, এবং সবচেয়ে বড় আত্মীয়তাটা হচ্ছে আমি যে কাজ করি এটার ভিত্তি হচ্ছে আপনারা যে বিষয় নিয়ে পড়ালেখা করেছেন সে বিষয়টা। কিন্তু মুশকিল হলো যে আমরা পড়ালেখা করেছি, কিন্তু বাস্তবে গিয়ে সেটার যখন আমরা বাস্তবায়নের দিকে যাই তখন কেন জানি যা পড়েছিলাম তার সাথে আর বাস্তবতার আমরা মিল রাখি না। আজকে এখানে উৎসব হবে, খুবই ভালো কথা, এই উৎসবগুলো জরুরি। আমরা একটা অস্থির সময়ের মধ্যে থাকি, তো একজন আরেকজনের সাথে কথা বললে এই সংযোগটা আমাদেরকে কিন্তু স্থির হতেও সাহায্য করে। আমি যখন এখানে আসলাম, আমি এখানে বসার সাথে সাথে কিন্তু এই লাউড স্পিকারে একটা মিউজিক শুরু হয়ে গেল। তো আমি ভাবলাম যে আমাকে যদি সারাক্ষণ এই মিউজিকের মধ্যে থাকতে হয়, আমি এখানে একটা বিশেষ অবস্থানে থেকে এসেছি, আমি আয়োজকদেরকে ডেকে এখন কেমন করে বলবো এই আওয়াজটা বন্ধ করেন। এখন ভাবেন, আপনারা যদি সারাটা দিন এতগুলো লাউড স্পিকারের ওই রকম ধামধাম আওয়াজের মধ্যে থাকেন, তাহলে জিওগ্রাফি আর এনভায়রনমেন্টের জন্য আমরা আসলে অনেস্টলি এজেন্ডাটা বাস্তবায়ন করব কিনা। দেশে গান হবে না এটা কিন্তু কোনো কথা না, নাচ হবে না এটাও কিন্তু কোনো কথা না, গানও হবে নাচও হবে, কিন্তু এতগুলো লাউড স্পিকার, পিছনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এইটা দিয়ে সারাদিন যদি আমি উদযাপন করি তাহলে আমি যা শিখলাম তা আমি বাস্তবায়ন করছি কিনা এইটা একটা বড় চিন্তার বিষয়। কাজে আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা গান শুনবেন, কিন্তু শব্দটা একটা গ্রহণযোগ্য মাত্রার ভিতরে নিজেদের জন্য রাখবেন, ঢাকা মেডিকেল কলেজের জন্য রাখবেন। আরেকটা বড় কথা হচ্ছে প্রচন্ড আওয়াজে যেভাবে আমাদের বিয়ে বাড়িতে গান হয়, সেইভাবে যদি সারাটা দিন আপনার বিকেল 4টা পর্যন্ত আওয়াজ চলে, বাসায় কি আসলে আপনি স্থির মাথা নিয়ে যেতে পারবেন? তার তো আমি কোনো সুযোগ দেখি না। ফলে আমরা প্রত্যেকেই যখন উদযাপন করি, যখন জীবনে একটা সিদ্ধান্ত নেই, আমাদের শিক্ষার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ জানা হয়। আমি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে একটা বিশেষ কারণে একটু ধন্যবাদ জানাতে চাই। একটা কারণ তো অবশ্যই যে তারা আমাকে এখানে শুক্রবারের সকালেও ঘুমের সুযোগ না দিয়ে জোর করে তুলে নিয়ে এসেছে প্রধান অতিথি হিসাবে। আমিও এমন একটা বিভাগের প্রধান অতিথি হওয়ার লোকটা সংবরণ করতে পারিনি, কারণ এখানে অনেক কথা বললে হয়তো আপনাদের মধ্যে ওইটার একটা ইতিবাচক প্রতিক্রিয়া হবে। কিন্তু আমার আরেকটা ধন্যবাদ, সেটা একটা বড় ধন্যবাদের কারণ, আরেকটা বড় ধন্যবাদের কারণ হচ্ছে ওনারা অফিসিয়ালি দাপ্তরিকভাবে ওনাদের প্রাঙ্গণে পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করেছেন। তা আমি মনে করি এটার জন্য ওনারা অবশ্যই একটা
করতালি পেতে পারেন। এবং আমরা যখন এখানে অনেকেই আছি, বেড়ে উঠেছি, আমরা কিন্তু আগে বিয়ে বাড়িতে যেতাম, আমাদেরকে কখনো প্লাস্টিকের বোতলে পানি দিত না। 2000 লোকের বিয়ে বাড়িতেও প্লাস্টিকের বোতলে পানি দিত না। তখন কিন্তু জাতি হিসাবে বিয়ে খেয়ে এসে আমাদের সবার কলেরা হয় নাই। তো আমরা এখনো সেই কাজটা করতে পারি। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার গুড প্র্যাকটিসেস। সো আই উড রিয়েলি হোপ যে আমরা এই যে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, যারা মনে করেন ইটস নট আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, আই থিঙ্ক এই যে আমাদের সামনে যে সমস্ত শিক্ষকেরা বসে আছেন, ওনাদের কাছ থেকে কিন্তু আমরা এনভায়রনমেন্টাল মুভমেন্ট যখন করি অনেক কিছু শিখেছি। সাজ্জাদ স্যার বলেন, নজরুল স্যার বলেন, ওনাদের কাছ থেকে অনেক বিষয়ে কিন্তু আমরা উপদেশ নিয়েছি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা আমাদের সত্যিকার অর্থেই একটা সুশীল এবং ভদ্র সভ্য সমাজে যদি আমরা পরিণত হতে চাই, তাহলে এইখানে আমরা যা পড়ি সেটার গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আই রিয়েলি হোপ যে এই ডিপার্টমেন্ট, যেটা জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট নামে পরিচিত, সেটা সমাজে দায়িত্বশীল, পরিবেশ বান্ধব, পরিবেশের প্রতি দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে অনেক বড় ভূমিকা রাখবে। আপনাদের এখান থেকে পাশ করে অনেকেই বিসিএস এ যাবেন, অনেকেই নানান পেশায় জড়িয়ে যাবেন। যদি এইখানে শিক্ষার ভিত্তিটা শক্ত হয়, মজবুত হয় এবং বস্তুনিষ্ঠ হয়, পরবর্তী জীবনেও তারা নিশ্চয়ই দায়িত্বশীল প্রশাসক হবেন, দায়িত্বশীল কর্পোরেট বস হবেন, দায়িত্বশীল অ্যাক্টিভিস্ট হবেন। আমি আশা করি যে শিক্ষার যে ভিতটা আপনারা গড়ে দেবেন, সেই ভিতটা দায়িত্বশীল নাগরিক, পরিবেশের প্রতি সংবেদনশীল নাগরিক গড়ে তুলতে অনেক বড় ভূমিকা রাখবে। আপনারা সারাটা দিন এনজয় করবেন। এনজয়মেন্টটা অন্য কারোর বিরক্তির কারণ হবে না। একটা হাউ ইউ ক্যান হেল্প দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এইটার ব্যাপারে যদি আপনাদের কোনো আইডিয়াস থাকে, ইউ প্লিজ কাম টু মি, টক টু মি, সেন্ড মি ইউর সাজেশনস অন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের খুব অল্প সময় আছে, কিন্তু আশা করি যে আপনাদের কাছ থেকে পরামর্শ পেয়ে আমরা আরো বেশি ঋদ্ধ হয়ে যে কটা কাজ করে যেতে পারি, সে কটা কাজ একসাথে করে যাব, যাতে আমরা যখন চলে যাই, পরবর্তীতে যে দায়িত্ব নেয় সে জানে যে এই কাজটার পিছনে কিন্তু একটা জনমত গঠিত হয়েছিল। কাজে কাজটাকে প্রথাগত রাজনৈতিক চর্চার মধ্যে নিয়ে যাওয়ার আর সুযোগ না থাকে। আমি ঐক্যের অনেক বড় ভূমিকা দেখি, আমি বস্তুনিষ্ঠতায় এবং প্রকৃত শিক্ষার অনেক বড় ভূমিকা দেখি। আশা করি এই জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট সেই প্রত্যাশার জায়গায় আমাদের সকলকে কোনোভাবেই হতাশ করবে না, বরং আরো বেশি আশাবাদী করবে। দায়িত্বশীল নাগরিক গড়ার যে পবিত্র দায়িত্ব শিক্ষক হিসাবে, একটা ইনস্টিটিউশন হিসেবে আপনাদের উপর অর্পিত হয়েছে, আমার শুভ কামনা থাকলো সেই দায়িত্ব পালনে আপনারা সফল হন। একটা খুবই উৎসব মুখর দিন আপনারা সকলেই যাতে এনজয় করতে পারেন, সেজন্য অনেক শুভ কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।